চলো তোমাদের শুরু করি। তোমাদের আমি গতকাল ক্লাসটা পার্থ চ্যাটার্জি নিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম পিওয়াইকিউগুলো সলভ করতে, এবং আমি তোমাদের এটাও বলেছিলাম ক্লাসে যে নোটসটা আমি দিয়েছি বেসিক্যালি সেই নোটসটারই ইয়েগুলো পয়েন্টসগুলো কিছু আমি এখানে পার্থ চ্যাটার্জির এই কোয়েশ্চেন্সে সেগুলোকে কিন্তু এক্সপ্লেনেশনে দিয়েছি। বাট আনফর্চুনেটলি আমাকে এটা ডিলিট করতে হয়েছে সেই সমস্ত এক্সপ্লেনেশনসগুলো, বিকজ সেখানে একটা টেকনিক্যাল প্রবলেম আসছিল। ঝিলিক বোধহয় বলছিল, এবং সেটার এগেনস্টে যখন আমি দেখছিলাম এবং দেখলাম যে হ্যাঁ সত্যি কিছু প্রবলেম আসছে, বিকজ কোডিংয়ের একটা প্রবলেম হয়েছে, সফটওয়্যারটা ক্র্যাশ করে গেছে। তো কোডিংয়ের একটা প্রবলেম হয়েছে, সফটওয়্যার ক্র্যাশ করে গেছে, সেই কারণে আমাকে ওটা ডিলিট করতে হয়েছে। আমি এটা আবার সময়ও পাইনি, ভেবেছিলাম হয়তো আজ ক্লাসটাও নিতে পারবো না কারণ লেট করে ফিরেছি আমি। তো যাই হোক, আমি এক্সপ্লেনেশনসগুলো দেওয়া না থাকলেও আমি বলে দিচ্ছি কি হবে, এবং তারপরে আমি রাতের দিকে চেষ্টা করছি এক্সপ্লেনেশনসগুলো দিয়ে দেওয়ার। যদি পারো তোমরা একবার সলভ করে নিও। ক্লাস রেকর্ডটাও তোমাদের দেওয়া হয়নি, কারণ ক্লাস রেকর্ডটা আমার করা সম্ভব হয়নি, কারণ গতকাল ওই কোডিং ক্র্যাশ করেছিল দেখে ওটা নিয়েই ব্যস্ত ছিলাম, কারণ নইলে তোমরা পরীক্ষা দিতে পারতে না ওয়েবসাইটে। তো সেটা করতেই সময়টা আমার নষ্ট হয়েছে, এবং সারাদিনেও সময় পাইনি অন্যান্য কাজে। তো আজ রাতে আমি হোপফুলি সেগুলো করতে পারবো, এবং তোমরা সেইটাই ক্লাস লেকচারটাও পেয়ে যাবে। তো অনেকে ক্লাস লেকচারটা শুনে পরীক্ষাটা দাও বা রিপিট করে শোনো, বা অনেকে গতকাল ক্লাসে ছিলে না। তো তাদের জন্য আমি শুধু দুঃখই প্রকাশ করতে পারি আজ, যে তোমাদেরকে একটু খাটতে হবে, যে হয়তো এখন কোয়েশ্চেন্সগুলো শুনে নেওয়ার পর তোমাদেরকে অ্যানালিসিস ভিডিওটা দেখতে হবে, ক্লাসটা শুনতে হবে। বাট একবার করে নিও কষ্ট করে, কি আর করা যাবে, টেকনিক্যাল ইস্যু এরকম আসলে তো আর কিছু করার থাকে না। তো যাই হোক, এইগুলো হবে। তো আমরা শুরু করি পার্থ চ্যাটার্জির কোয়েশ্চেন্সগুলো। কতগুলো কোয়েশ্চেন্স আছে দেখে নাও, প্রায় 19টার মতো কোয়েশ্চেন্স আছে এখানে, তো ভালো করে দেখে নাও এখানে কী কী আছে। প্রথম প্রশ্ন হচ্ছে পার্থ চ্যাটার্জি কি বলছে দেখো। পার্থ চ্যাটার্জি হ্যাজ কমেন্টেড দ্যাট দ্য লেটেস্ট ফেজ অফ গ্লোবালাইজেশন অফ ক্যাপিটাল উইল উইটনেস অ্যান এমার্জিং অপোজিশন বিটুইন। গতকাল তোমাদের বলছিলাম গ্লোবালাইজেশনস নিয়ে পড়াতে গিয়ে তোমাদের বলছিলাম পার্থ চ্যাটার্জি গ্লোবালাইজেশনের আইডিয়া দিয়েছেন, এবং সেখানে তিনি বলেছেন যে গ্লোবালাইজেশনে বেসিক্যালি গ্লোবালাইজড যখন একটা ওয়ার্ল্ড অর্ডার গড়ে উঠছে, তখন সেই অর্ডারের মধ্যে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে স্টেটের যে সার্বভৌমিকতা, স্টেটের যে ন্যাশনালিটি, সার্বভৌমিকতার কথা বলেনি, ন্যাশনালিটির কথা বলছিলেন। আজকে এদের সার্বভৌমিকতা পড়াচ্ছিলাম, তাই ওটাই এখনও মাথায় ঘুরছে। স্টেটের ন্যাশনালিজম, বিশেষ করে যে ন্যাশনালিজমের যে আইডিয়াটি, সেটা আরও অনেক বেশি দুর্বল হয়ে যাবে, এবং দুর্বল সেই সমস্ত দেশগুলিতে হবে যে সমস্ত দেশগুলিতে বিশেষ করে যারা ডেভেলপিং কান্ট্রিজ তাদের নিজেদের যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদ দুর্বল হয়ে যাবে। কারণ নতুন একটা ধরনের শক্তি, একটা নতুন ধরনের সাম্রাজ্যবাদ বলা যেতে পারে, যে তারা কি করবে, যে তারা কিন্তু এখন এই দেশের মধ্যে বিভিন্ন প্রোডাক্টের মধ্য দিয়ে বিভিন্ন আইডিয়াকে তারা সেখানে পুশ করবে। তো প্রোডাক্ট তো করবেই, প্লাস তারা সেখানে কিন্তু বিভিন্ন আইডিয়াকেও পুশ করবে। এবং তিনি যেটা দেখানোর চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে নতুন নিওলিবারাল যে গ্লোবালাইজেশনের ফেজটা শুরু হলো, সেই নিওলিবারাল গ্লোবালাইজেশনস, বা যেটাকে তিনি বলেছেন ইকোনমিক নিওলিবারালাইজেশন। তো ইকোনমিক নিওলিবারালাইজেশন সেটা কিন্তু মডার্নিটিরই একটা কিন্তু পরিপূরক। মডার্নিটি বলতে যেটা বোঝানো হচ্ছে এখনকার দিনে, সেটা হচ্ছে গ্লোবালাইজেশন ইজ ইকুয়াল টু মডার্নিটি, অর্থাৎ আধুনিকতা। এবং সেই আধুনিকতা মানেই হচ্ছে সেখানে কিন্তু একটা গোটা বিশ্ব জুড়ে একটা সিঙ্গেল অর্ডার। তো সেটা যখন এই সমস্ত দেশগুলিতে, এই পোস্ট কলোনিয়াল কান্ট্রিজগুলিতে যখন ঢুকবে, তখন আলটিমেটলি সেখানে কি করবে, এরা গিয়ে এখানকার কালচার, এখানকার হিস্ট্রি, এখানকার সংস্কৃতি, এখানকার ইকোনমি, সমস্ত কিছুকে কিন্তু দুর্বল করে দেবে। তো এগুলো আমরা গতকাল বলেছিলাম মডার্নিটিতে। তো স্বাভাবিকভাবে যখন এটা দুর্বল করে দেবে, তখন কি হবে, যে এখানকার যে জনসমাজ বা এখানকার যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদ এক ধরনের গ্লোবালাইজড এই প্যাটার্নে সে কি করবে, শুধু এখানকার নয়, সমস্ত বিশ্বেরই যে সমস্ত দেশগুলিতে এই পোস্ট কলোনিয়াল এক্সপিরিয়েন্স আছে, তারা প্রত্যেকেই তাদের নিজেদের ডেমোক্রেটিক রাইটসগুলোকে কিন্তু প্র্যাকটিস করতে চাইবে। এবং সেখানে আমি তোমাদের বলেছিলাম যে ডেমোক্রেটিক প্র্যাকটিসে বেসিক্যালি এটাই হবে, যে একটা নেশনসের যে কালচার আছে সেটা প্র্যাকটিস করতে চাইবে, একটা নেশনসের যে হিস্ট্রি আছে সেটাকে কনজার্ভ করতে চাইবে, একটা নেশনসের যে হিউম্যান রাইটসের যে কনসেপ্ট আছে সেটাকে প্রিজার্ভ করতে চাইবে। হিউম্যান রাইটস বলা ভুল, এখানে একটা নেশনসের যে বলতে পারো যে যে তার যে এনভায়রনমেন্ট আছে সেগুলো সমস্ত কিছুই, তার যে রিলিজিয়াস যে কালচার আছে সেগুলোকে সে প্রোটেক্ট করতে চাইবে। বাট মডার্নিটি কিন্তু সেগুলো এসে কিন্তু ব্রেক করে দেবে। মডার্নিটি মানে সেখানে এফিসিয়েন্সি, মডার্নিটি মানে সেখানে হচ্ছে লজিক, মডার্নিটি মানে হচ্ছে সেখানে এক ধরনের বলতে পারো যে একটা একটা
একটা ট্রুথের কনসেপ্ট, ট্রুথ। তো সেই ট্রুথ দিয়ে আলটিমেটলি কী হবে, যে এখানকার যেগুলো ট্রুথ, সেই ট্রুথকে কিন্তু ভেঙে দেওয়া হবে। তো আলটিমেটলি এইরকমভাবে ওরা এসে কি করবে, এখানকার এফিসিয়েন্সি দিয়ে যখন সবগুলোকে মেজার করার চেষ্টা করবে, তখন এখানকার জনসমাজ, এখানকার সভ্যতা, এখানকার সংস্কৃতি সমস্ত কিছু কিন্তু ধ্বংসপ্রাপ্ত হবে। এবং ধ্বংসপ্রাপ্ত হওয়া মানেই হচ্ছে যে বিপরীতে একটা আন্দোলনও মাথাচাড়া দিয়ে উঠবে, সেটা হচ্ছে কি ডেমোক্রেটিক আন্দোলন, অর্থাৎ একটা গণতান্ত্রিক রাইটস। তো গণতান্ত্রিক রাইটস নিয়ে তখন তারা কিন্তু মডার্নিটির বিরুদ্ধে মাথা তুলে এক ধরনের প্রতিবাদ করবে, এবং এটাই হবে। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো কি, যে পার্থ চ্যাটার্জির আইডিয়াতে উঠে এসেছে যে যখন গ্লোবালাইজেশনের মধ্যে দিয়ে যখন ক্যাপিটালিজম যখন স্প্রেড করবে এই পোস্ট কলোনিয়াল কান্ট্রিজগুলিতে, তখন নতুন রকমভাবে এখানে মডার্নিটি উঠে আসবে, এবং সেই মডার্নিটি এখন এখানকার ডেমোক্রেসির সাথে ফাইট করবে। ইতিহাসে আমরা দেখেছি যে সেই সময় মডার্নিটি, সেই সময়কার ডেমোক্রেসি অতটা বলা যাবে না, সেই সময়কার ন্যাশনালিজমের সাথে বলা যেতে পারে যে ন্যাশনালিজমের সাথে ফাইট করেছে। এখন ন্যাশনালিজমের সাথে কিন্তু মডার্নিজমও জুড়ে গেছে, ডেমোক্রেসিও জুড়ে গেছে, যেহেতু এরা পোস্ট কলোনিয়াল স্টেট, নিজেদের স্বাধীনতাটা ধরে রাখতে চায়। তো এই ধরনের একটা বলা যেতে পারে যে ডেভেলপমেন্ট তিনি দেখিয়েছেন, যে গ্লোবালাইজেশনস হলে দেশগুলোর ন্যাশনালিজম সেখানে কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়বে, এবং তারা সেখানে সেই ন্যাশনালিজমকে প্রোটেক্ট করার জন্য ডেমোক্রেটিক এক ধরনের আন্দোলনের মধ্য দিয়ে গ্লোবালাইজেশনস বা যেটা মডার্নিটি বলা হচ্ছে সেটাকে কিন্তু চ্যালেঞ্জ করবে। তো এই ধরনের একটা বিষয় সেখানে দেখা যাবে। এবং এটাও আমি বলেছিলাম তোমাদের যে এতে করে যারা ভালনারেবল সেকশনস আছে তারা হয়তো আরও পিছিয়ে আসবে। গতকালই তোমাদের বলেছিলাম যে বিভিন্ন ছোট ছোট কাজগুলো কিন্তু একেবারেই যারা ভালনারেবল সেকশনস আছে তারাই করে। ছোট ছোট কাজগুলো শিশুদের দিয়ে করানো হয়, বাচ্চাদের দিয়ে করানো হচ্ছে, বা সেখানে সাধারণ কোনো গরিব মানুষকে দিয়ে করানো হচ্ছে, ছোট কোনো কাজ সেখানে মহিলাদের দিয়ে করানো হচ্ছে। গ্লোবালাইজেশনস মানে সেখানে কি হবে না, এদের এফিসিয়েন্সিসগুলো ওরা যেহেতু সেখান থেকে এফিসিয়েন্সি নিয়ে আসবে, এফিসিয়েন্সিকেই ভ্যালুস দেবে, তো এখানে এই সমস্ত মানুষগুলো কিন্তু জবলেস হয়ে পড়বে। এই সমস্ত মানুষগুলো জবলেস হয়ে পড়বে, যে সেখানে এখন কি করবে, যেমন দেখতে পাচ্ছ যে আজকে সাধারণ একটা জব করার জন্য দেখবে প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়াররাও কিন্তু সেখানে অ্যাপ্লাই করছে। সাধারণ একটা জব, স্কুলে হয়তো সেখানে তাকে পড়াতে হবে, প্রাইমারি স্কুলে যেখানে পড়াবে সে সাধারণ বাচ্চাদের পড়াবে, সেই চাকরিটা করার জন্য ইঞ্জিনিয়ারদেরকে সেখানে কিন্তু রিক্রুট করা হচ্ছে। অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং পাশ করেছে তারা গিয়ে আজকে কি পড়াবে, বাচ্চাদেরকে হয়তো পড়াবে। তো ফলে এতদিন পর্যন্ত বাচ্চাদের যারা পড়াতো তারা হয়তো সাধারণ নিম্নমানের হয়তো একটা নলেজ তাদের মধ্যে ছিল। এখন এই ইঞ্জিনিয়ারদের নলেজের সাথে তার ম্যাথামেটিক্সের নলেজের সাথে তার সেখানে অন্যান্য আরও যে সমস্ত নলেজ আছে সেইগুলোর সাথে কম্পিট করে উঠতে পারবে না। তো ফলে কী হবে, এরা কিন্তু সেখানে সাইড লাইন হয়ে যাবে, এরা কিন্তু সেখান থেকে এলিমিনেট হয়ে যাবে। তো মার্কেট থেকে এদের একটা এলিমিনেশনস এখানে কিন্তু আমরা দেখতে পাবো। তো এই কনসেপ্টগুলো সেখানে দেখবে মোটামুটিভাবে সব জায়গাতেই অ্যাপ্লাই হবে। তো ফলে তখন একটা নতুন ধরনের ডেমোক্রেটিক আন্দোলন তৈরি হবে। তো এটা যেমন দেশের ভেতরে হবে, আবার কালেকটিভলি একটা কিন্তু গোটা বিশ্বজুড়ে যেহেতু একটা অর্ডার তৈরি হয়েছে, তো সেই অর্ডারের এগেনস্টে বিভিন্ন দেশগুলো কিন্তু একটা ডেমোক্রেটিক আন্দোলন গড়ে তুলবে। তো এই সমস্ত বিষয়গুলোই আমরা দেখতে পাবো যে তার আলোচনার মধ্যে দিয়ে উঠে এসেছে, যেটা তোমাদের নোটসের মধ্যে দেওয়া হয়েছে, সেটা তোমরা নিশ্চয়ই আশা করি পড়েছো। সেকেন্ড কোয়েশ্চেন্সে চলে আসো। সেকেন্ড কোয়েশ্চেন্স বলছে, হু অ্যামং দ্য ফলোইং স্কলার্স ইজ আইডেন্টিফাইড উইথ দ্য কনসেপ্ট অফ ডেরিভেটিভ ডিসকোর্স। তো ডেরিভেটিভ ডিসকোর্স গতকালই তোমাদের বলছিলাম, পার্থ চ্যাটার্জি দেখো এখানে জিজ্ঞেসই করেছে। তো ডেরিভেটিভ ডিসকোর্সের মধ্যে দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, ডেরিভেটিভ ডিসকোর্সের মধ্যে দিয়ে আমরা বলতে পারছি যে এটা একটা অমৌলিক একটা আলোচনা। অমৌলিক, তিনি বলছেন অমৌলিক আলোচনা, বা যেটা হচ্ছে কি করা হয়েছে, যেটা হচ্ছে ওয়েস্ট থেকে নিয়ে আসা হয়েছে। তো সেটা কোনটা, সেটা হচ্ছে যেটা সেকেন্ড স্টেজে আমরা তিনটে ফেজ বা স্টেজ আমরা আলোচনা করেছি। প্রথম ফেজে আমরা আলোচনা করেছি হচ্ছে যে প্রথম ফেজে আমরা আলোচনা করেছি সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই সময় যে আনন্দমঠ, তো সেই আনন্দমঠে আলোচনা করেছি, যেখানে একটা হিউজ ইম্প্যাক্ট ছিল বলতে পারো, যে একটা স্ট্রং ইনফ্লুয়েন্স ছিল হচ্ছে ওয়েস্টার্নাইজেশনের। আর তার সাথে তারা সবেই শুরু করলো আলোচনাটা ন্যাশনালিজমের, তাদের নিজেদের হিস্ট্রি, নিজেদের কালচারকে প্রোটেক্ট করার কথা বললো। সেকেন্ড স্টেজে আমরা এসে দেখতে পেলাম, বা সেকেন্ড ফেজে এসে আমরা দেখতে পেলাম গান্ধীজির কথা তিনি বলছেন, এবং তিনি বলছেন যে একটা বড় ধরনের আন্দোলন তৈরি করছেন, এবং সেই আন্দোলনের মধ্য দিয়েও এটাকে কী করার চেষ্টা করছেন, একটা ওয়েস্টের যেগুলো ভালো সেগুলোকে নেওয়ার চেষ্টা করছেন, এবং ইন্ডিয়ার যেগুলো ভালো বা কলোনিয়াল কান্ট্রিজগুলোর যে অভিজ্ঞতাগুলো আছে, তো ইন্ডিয়ান এক্সপিরিয়েন্সে যেহেতু বলেছে, তো ইন্ডিয়ারই বলি এখানে। তো ইন্ডিয়ার যেগুলো ভালো, ইন্ডিয়ার যেমন এথিক্স, তার রিলিজিয়ান, তার কালচার, তার সোসাইটি, এই সমস্ত বিষয়গুলো যেগুলো ভালো সেগুলোকে মার্জ করে একটা নতুন আইডিয়া তৈরি করার চেষ্টা করেছে, যেটা নাকি ইন্ডিয়ার আইডিয়া। এই ধরনের একটা ওয়েস্টের কনসেপ্টের সাথে মিলিয়ে একটা ইন্ডিয়ার কনসেপ্ট, মানে ওয়েস্টের কনসেপ্টের সাথে ইন্ডিয়ার কনসেপ্টকে মিলিয়ে একটা ইন্ডিয়ার একটা কনসেপ্ট তৈরি করা হয়েছে, ইন্ডিজেনাস একটা কনসেপ্ট তৈরি করা হয়েছে। এবং এটাই আলটিমেটলি আমরা কি করতে দেখলাম না, থার্ড ফেজে এসে দেখলাম যে নেহরুকে ইমপ্লিমেন্ট করতে দেখলাম। নেহরু সেটা ইমপ্লিমেন্ট করেছেন, এবং যখন ইমপ্লিমেন্ট করেছেন
তখন সেটা অমৌলিক হয়ে গেছে। তার অন্যতম কারণ তিনি বলেছেন, তার কারণ হচ্ছে যে এটাকেও ভাঙা যায়। অমৌলিক তার অন্যতম কারণ, এটাকেও ভাঙা যায়, এটা ডেরিভেটিভ, তার কারণ এটা কিন্তু ফান্ডামেন্টাল নয়। এটা যদি ফান্ডামেন্টাল হতো তাহলে এখানে যে দেশটা পরিচালিত হয়েছে, যে আদর্শে দেশটাকে গঠন করা হয়েছে, সেটা হচ্ছে ডেমোক্রেটিক। তাহলে ডেমোক্রেসিকে এটা কিন্তু প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারতো, ডেমোক্রেসিকে প্রপারলি প্র্যাকটিস করার একটা কিন্তু জায়গা তৈরি করতে পারতো। বাট ডেমোক্রেসিকে প্র্যাকটিস করার জায়গা সেটা তৈরি করতে পারেনি। তার অন্যতম কারণ হিসেবে তিনি বললেন যে এখানে গুরুত্বপূর্ণ কতগুলো উদাহরণ নেওয়া যেতে পারে, যেমন হচ্ছে যে এলিটোক্রেসি স্ট্যাবলিশড হয়েছে, পরিবারতন্ত্র এখানে রাজনীতিতে এখানে এসে একটা বাস্তব সত্য হয়ে উঠেছে, ক্ষমতা এখানে সেন্ট্রালাইজেশনস হয়েছে। সো এগুলো আলটিমেটলি কী করেছে, ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনস বা ডেমোক্রেসিকে সেখানে বাস্তবে ডেমোক্রেসি হতে দেয়নি, ইন্ডিয়ার ডেমোক্রেসিকে দুর্বল করে দিয়েছে। সো যেহেতু এই ঘটনাগুলো ঘটেছে, তাহলে কাজেই এগুলো কিন্তু মৌলিক নয়, এগুলো অমৌলিক, এবং এগুলো ওয়েস্টের কাছ থেকে ধার করা হয়েছিল বলে আজকে কোথাও গিয়ে আমরা ইন্ডিয়ানাইজেশনসটা করে উঠতে পারিনি, ইন্ডিয়াতে গণতান্ত্রিক কাঠামোটাকে সত্যিই গড়ে তুলতে আমরা পারিনি। তো এই কারণে তিনি বলেছেন যে এটাকে বিকল্প একটা আইডিয়া দিয়ে তিনি সেটাকে ভাঙার কথা বলছেন, বা এটাকে আলোচনা শুরু করছেন, ডিসকোর্স শুরু করছেন, সেটা হচ্ছে সাবলটান স্টাডিজ। সাবলটান স্টাডিজের কথা তোমাদের গতকাল ক্লাসে বলছিলাম। তো এগুলো আমরা দেখতে পাবো, ডেরিভেটিভ ডিসকোর্স বলতে সেই সমস্ত বিষয়গুলোকেই তিনি এখানে আলোচনা করেছেন। লেটেস্ট দেখো একেবারে ওয়েস্ট বেঙ্গল সেট 2022-এ এখানে পরীক্ষায় এসেছে, তো কাজে ভালো করে এটাকে দেখবে। 2022 মানে 2024-এও এবার আসতে পারে, বা 25-এ আসতে পারে, যেখানে যখন 24-এই বোধহয় পরীক্ষাটা হবে, হ্যাঁ 24-এ ডেট অলরেডি ডিক্লেয়ার। তো 24-এ কিন্তু এটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল আছে, কারণ খুব বেশি মানে পুরনো প্রশ্নগুলো তারা কিন্তু দেয় না, জাস্ট লেটেস্ট প্রশ্নগুলোই তারা কিন্তু রিপিট করে। সো এটা কিন্তু আসার প্রবণতা বেশি আছে, তো ভালো করে এটা নোট করো। 3 নম্বর কোয়েশ্চেন দেখো, 3 নম্বর কোয়েশ্চেন বলছে কেরলে এসেছে 2019-এ, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ রংলি ম্যাচড। তো এখানে ওয়ার্কার মুভমেন্টস বলেছে, সেটা তার সাথে পার্থ চ্যাটার্জিকে দিয়েছে। তো পার্থ চ্যাটার্জির স্পেলিংটাও ভুল আছে, যে ডবল ই হবে। তো এখানে যাই হোক, ওয়ার্কার মুভমেন্টসের সঙ্গে পার্থ চ্যাটার্জি যায় না। তোমরা জানো যে তিনি ওয়ার্কার মুভমেন্টস নিয়ে বিশেষ কিছু বলেননি, একটা হয়তো জেনারেল একটা আইডিয়া হয়তো দিয়েছেন ঠিকই, যেমন ওয়ার্কার্স যারা আছে, লেবার্স যারা আছে, বা সেখানে কৃষক যারা আছে, উইমেন্স যারা আছে, এদের নিয়ে, এবং কাস্ট, এদের নিয়ে তার কাজ। সাবলটান স্টাডিজ এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করে ঠিকই, বাট প্রপার ওয়ার্কার শব্দটা তিনি ব্যবহার করেননি, লেবার শব্দটা ব্যবহার করেছেন, এবং সেটাও খুব মাইনর, যেহেতু এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একটা বড় ইম্প্যাক্ট ছিল না। এইটা আমরা দেখতে পাবো, এবং আমরা দেখতে পাবো যে বাকিগুলো আবার যেহেতু মিল আছে, সেই কারণে এটাকেই তোমাকে কিন্তু ভুল হিসেবে নিতে হবে। তো শরৎ যোশী ফার্মার্স মুভমেন্ট, এর আগেই তোমাদের ফার্মার্স মুভমেন্ট পড়াতে গিয়ে কোয়েশ্চেন্সটা সলভ করিয়েছি, তখন তোমরা পেয়েছো। নর্মলা দেশপান্ডে, নর্মলা দেশপান্ডের সঙ্গে গান্ধিয়ান মুভমেন্টের নাম জড়িত, তিনি একজন গান্ধিয়ান মুভমেন্ট একজন সাপোর্টার ছিলেন। আর সুন্দরলাল বহুগুণার সঙ্গে আমরা জানি যে চিপকো আন্দোলনটা জড়িত। সুন্দরলাল বহুগুণা রিসেন্টলি মারা গেলেন, এটা তোমরা দেখলাম যে কিছু জন এর আগে কোয়েশ্চেনটা ভুল করেছো, কারো একটা কোয়েশ্চেন দেখছিলাম আমি, তো সুন্দরলাল বহুগুণা সেখানে চিপকো মুভমেন্টের সঙ্গে যাবে না, এই ধরনের কিছু একটা করেছো, বাট জেনে নাও ভালো করে, সুন্দরলাল বহুগুণা কিন্তু চিপকো আন্দোলনের সঙ্গে যায়। এবং আরও দুজনের নাম আমি তোমাদের চিপকো আন্দোলনের সঙ্গে পড়িয়েছি, এনভায়রনমেন্টাল মুভমেন্ট পড়াতে গিয়ে বলেছি, তো এটা ভালো করে দেখে নিও, ঠিক আছে। তো সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের সঙ্গে কিন্তু যাবে। 4 নম্বর কোয়েশ্চেন্সে চলে আসে। 4 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে? 4 নম্বর কোয়েশ্চেন্স বলছে, ইন হুস রাইটিং ইজ দ্য ডিস্টিংশনস বিটুইন দ্য থিমাটিক অ্যান্ড প্রবলেমেটিক ইন ন্যাশনালিস্ট থট ফাউন্ডস। তো গতকালই তোমাদের বলেছিলাম থিমাটিক কোনগুলো, যে থিওরিটিক্যাল কথাবার্তা যেগুলো, যেটা যেটা শুরুটা হলো ইয়ের হাত ধরে, বঙ্কিমচন্দ্রের হাত ধরে, তারপর গান্ধীজির হাতে সেটা একটা কনক্রিট শেপ পেলো, একটা প্রপার শেপ পেলো। প্রবলেমেটিক কখন? প্রবলেমেটিক হচ্ছে গান্ধীজি, নেহেরু যখন সেটাকে, সেই আইডিয়াটিকে যখন ইমপ্লিমেন্ট করার কাজ করছেন, তখন সেটা সত্যিই খুব বাস্তব চ্যালেঞ্জেবল, যে সেখানে খুব চ্যালেঞ্জিং, যে সেটা তিনি করে উঠতে পারছেন না, সেখানে অনেক ধরনের বিতর্ক তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে, এবং তিনি বুঝে উঠতে পারছেন না যে কোনটা করলে বেটার হবে। আলটিমেটলি প্রবলেমেটিকই হয়েছে, তার অন্যতম কারণ যে পাওয়ার সেন্ট্রালাইজেশনই হয়েছে, পরিবারতান্ত্রিক হয়েছে, সেখানে গোষ্ঠী কেন্দ্রিক হয়েছে, সেখানে সেন্ট্রালাইজেশন হয়েছে, সেখানে ডেমোক্রেটাইজেশন আলটিমেটলি কিন্তু হয়নি, তো সেই কারণে প্রবলেমেটিক। তো থিমেটিক এবং প্রবলেমেটিকের আলোচনাগুলো আমরা জাতীয়তাবাদের সে আলোচনায় পার্থ চ্যাটার্জিকে করতে গতকালই আলোচনায় আমরা পেয়েছি। চলে আসো 5 নম্বর আলোচনা। 5 নম্বর আলোচনায় বলছে পার্থ চ্যাটার্জি, সুদীপ্ত কবিরাজ, ভিখু পারেখ এবং হচ্ছে আঙ্কেল বিল গ্রামীণ। তো এই প্রশ্নটিও তোমাদের আলোচনা হয়েছে, যেহেতু এখানে না, আগে এটা আলোচনা হয়নি, আলোচনা এখানে প্রথম হবে। তো পার্থ চ্যাটার্জির এখানে দেখো কোনটা হবে,
দ্য নেশন অ্যান্ড ইটস ফ্র্যাগমেন্টস, দ্য নেশন অ্যান্ড ইটস ফ্র্যাগমেন্ট তোমাদের বলেছিলাম যে এটা তার একটা বিখ্যাত পাবলিকেশন ছিল। ডেট সালগুলো গতকাল বলে দিয়েছিলাম, লিস্টটা খোলো, পিডিএফটা দেখো, ওখানে ডিটেলসে লেখা আছে, আমি ডিটেলস এখানে যাচ্ছি না, ঠিক আছে। এক্সপ্লেনেশন তো দেওয়া হয়নি, প্রপার দেখে যাবো দেবো তখন আরেকবার দেখে নিও। তো এটা পার্থ চ্যাটার্জি নেশন অ্যান্ড ইটস ফ্র্যাগমেন্ট। যেহেতু এক্সপ্লেনেশনটা দিইনি, আমি বাকিগুলো নিয়েও এখানে বিশেষ কিছু বলছি না, কারণ আমাকে একবার দেখতে হবে। সুদীপ্ত কবিরাজ আলোচনা করবো আমরা, বিখু পারেক আলোচনা করবো আলাদা করে থিঙ্কার ওয়াইজ, তখন আমি এগুলো বলে দেবো তোমাদের। যদিও বিখু পারেকের নামটা তোমরা জানো যে মাল্টিকালচারালিজমের সাথে তোমরা পেয়েছো, সেই সময় আমরা আলোচনা করেছিলাম। তো বিখু পারেক মাল্টিকালচারালিজম করতে গিয়ে এসেছিল, এগুলো একবার দেখে নিও। সুদীপ্ত কবিরাজ আমরা পাবো নামগুলো, এগুলো আবার আলোচনা করবো, তখন তোমরা পাবে। আপাতত দেখে নাও শুধু পার্থ চ্যাটার্জির সাথে তার একটা বইয়ের নাম, বিখ্যাত বই দ্য নেশন অ্যান্ড ইটস ফ্র্যাগমেন্টস, এইটা কিন্তু যাবে। 6 নম্বর দেখো, এখানে 6 নম্বর কি বলছে, দ্য আইডিয়া অফ ডেরিভেটিভ ডিসকোর্স ইন ইন্ডিয়ান পলিটিক্স ইজ রিলেটেড উইথ। তো ডেরিভেটিভ ডিসকোর্স দেখো, রিপিট কোয়েশ্চেন্স, জেএনইউ এমএতে এসেছে 2019 সালে, ভালো করে কোয়েশ্চেন্সটা দেখে নাও। যারা এন্ট্রান্স দেবে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং যারা নেটও দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটা ওয়েস্ট বেঙ্গলে এসেছে, নেট এবং সেটের জন্য গুরুত্বপূর্ণ হয়ে গেল। আর জেএনইউ এর কোয়েশ্চেন্সগুলো যেহেতু নেট সেটে এখন মানে ওই প্যাটার্নে যেহেতু প্রশ্ন হচ্ছে, কাজে এটা খুব গুরুত্বপূর্ণ। বাই দ্য ওয়ে, তোমাদের আমি আরেকটা কথা বলি, এটা নোট করে নাও খাতায় একটু টুক করে, পরে এটা করে আমি তোমাদের ইনফর্ম করে দেবো। সেটা হচ্ছে 2007 সালের কোয়েশ্চেন্স, নেটের যেটা 2007 সালের কোয়েশ্চেন্স, সেই কোয়েশ্চেন্সটা না একটু স্পেশালি তোমরা সবাই সলভ করবে। দেখবে তোমরা ওই ফরম্যাটটাই এইবার পরীক্ষায় যেটা কোয়েশ্চেন্স হলো, লাস্ট যে দুটো পরীক্ষা হলো, যেটা অফলাইনে হলো এবং অনলাইনে হলো, আমি দেখলাম সেই ফরম্যাটটাই কিন্তু ফলো করেছে, যে প্রচুর স্টেটমেন্টস, এবং সেই স্টেটমেন্টের মধ্যে থেকে বেছে নিতে হবে তোমাকে, এবং সেখানেও টেকনিক্যাল কোয়েশ্চেন্স করেছে। তো দেখলাম 2007 সালে এই প্যাটার্নে প্রশ্ন হয়েছিল, তো সেম প্যাটার্ন এইবার কিন্তু লাস্ট দুটো পরীক্ষায় কিন্তু ফলো করেছে। তো 2007 সালের কোয়েশ্চেন্সটা দেখে নিতে পারো। আমি সেটা ক্যাটাগরাইজেশন করছিলাম, আমার কিছু কোয়েশ্চেন্স বাকি আছে এখন, এবং 2-4টে কোয়েশ্চেন্সের উত্তর ওখানে ভুল আপলোড করেছে ওরা, কারণ ওরা যা জানে তাই করেছে, বাট ওগুলোর উত্তর হবে না, আমি ওটা কারেক্ট করছি। তো কারেকশনটা হয়ে গেলে, পুরোটাই আমি একবার চেক করা হয়ে গেলে আমি তোমাদের ইনফর্ম করে দেবো। এই লকডাউনের মধ্যে, এই পুজো ছুটির মধ্যেই আমি করে দেবো। যদি করে দিই, যখন করে দেবো তখন তোমরা একবার ওটা সলভ করে নিও, তাহলে তোমরা দেখবে। এবং দেখবে ওই 7 সালের কোয়েশ্চেন্সগুলো দেখলাম এইবার 2024 সালেও কিন্তু জিজ্ঞেস করেছিল, 2-1টা কোয়েশ্চেন্স ওখান থেকেও কমন আসতে আমি দেখলাম। তো কাজে এইগুলো, এই প্যাটার্নটা একটু ভালো করে দেখে নিও, ওই প্যাটার্নেই হবে, এবং ওই স্টেটমেন্টগুলোই হয়তো রিপিট হতে পারে আবার। তো যাই হোক, এখানে আমরা জানি এটা পার্থ চ্যাটার্জি, সলভ করলাম আমরা কিছুক্ষণ আগে। 7 নম্বর কোয়েশ্চেন্সে চলে আসো। 7 নম্বর কোয়েশ্চেন্স বলছে, হুইচ অ্যামং দ্য ফলোইং বুক ইজ নট অথার্ড বাই পার্থ চ্যাটার্জি। পার্থ চ্যাটার্জি কোনটা লেখেননি? তো পার্থ চ্যাটার্জি যেটা লেখেননি সেটা হচ্ছে আইডিয়া অফ ইন্ডিয়া, এটা তিনি লেখেননি। বাকি 3টে যেটা, সেটা তিনি লিখেছেন। আইডিয়া অফ ইন্ডিয়া কে লিখেছেন আমি এটা তোমাদের পরে বলে দেবো। এখানে প্রথম 3টে দেখো, এই 3টে তিনি লিখেছেন, এবং পিডিএফটা খুলে নাও, সেই পিডিএফের মধ্যেই দেখো তার যে বই আছে সেই বইগুলো লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, সেখানে আছে। তো লাইনেস অফ পলিটিক্যাল সোসাইটি, দ্য পলিটিক্স অফ দ্য গভর্ন, আ পসিবল ইন্ডিয়া, এগুলো সবই তিনি লিখেছেন, বইয়ের মধ্যে সেগুলো কিন্তু রয়েছে, মেটেরিয়ালটা যেটা দিয়েছে সেটার মধ্যে রয়েছে। 8 নম্বর কোয়েশ্চেন দেখো, 8 নম্বর কোয়েশ্চেন বলছে, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং বুক ইজ নট অথার্ড বাই পার্থ চ্যাটার্জি। এটা জেএনইউ 21-এ এসেছে, জেএনইউ মাস্টার্সের 21-এ এসেছে, ভালো করে ধ্যান দাও এটাকে। এবার আবার জেএনইউ নিজের মতো করে পরীক্ষা নেবে, জানো তোমরা, অলরেডি তোমাদের বলেছি যে জেএনইউ আবার নিজের মতো করে পরীক্ষা নেবে, সিইউটির সাথে আর তার পরীক্ষা হবে না। তো তার সুনীল খিলনানি। তো এখানে তোমরা দেখবে, যে জেএনইউতে এবার মাস্টার্সের পরীক্ষাটা যেহেতু আবার আলাদা করেই হবে, সিইউটির সাথে হবে না, কারণ তারা তাদের নিজেদের কনফিডেন্স হারিয়ে ফেলেছে, জেএনইউ এর উপর তাদের ভরসা চলে গেছে, এবং স্টুডেন্ট প্রোটেস্টও হয়েছিল। ভাইস চ্যান্সেলর বলেছেন তাদের যে তারা আলাদা করেই কন্ডাক্ট করবেন, কারণ তাদের নিজেদের একাডেমিক শিডিউলও সেটা ডিস্টার্ব করছে। তো সেই কারণে আলাদা করেই হবে। তো সেখানে এই যে কোয়েশ্চেন্সগুলো যেগুলো অলরেডি ওয়েবসাইটে আমার আছে, মাস্টার্সের জেএনইউ এর কোয়েশ্চেন্স, যারা এন্ট্রান্স দেবে তাদের জন্য এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু একবার সলভ করে যেতেই হবে, প্রচুর প্রশ্ন এখান থেকে কিন্তু কমন পাবে। সো এখানে দ্য আইডিয়া অফ জাস্টিসটা এখানে সুনীল খিলনানির লেখা, ভালো করে দেখে নিও। বাকিগুলো হচ্ছে কিন্তু পার্থ চ্যাটার্জির লেখা, ওখানে সিকোয়েন্সে দিয়েছি, একবার দেখে নাও। চলে আসো এরপরে, এখানে আমাদের অথার এবং বুকসের নাম, অথার এবং বুকসের মধ্যে এখানে দেখো পার্থ চ্যাটার্জির নাম আছে। তো পার্থ চ্যাটার্জির নাম নেশন অ্যান্ড ইটস ফ্র্যাগমেন্টস, বারবার রিপিট হতে দেখতে পাচ্ছ, এটা দিল্লি ইউনিভার্সিটির মাস্টার্সের এন্ট্রান্সে এসেছে। বাকি আমরা এটা আপাতত ছাড়ছি। অতুল কোহলি পড়তে গিয়ে আমরা আলোচনা করবো, তখন এক্সপ্লেনেশনগুলো আবার সবগুলোরই বলে দেবো। পল ব্রাসও আমরা আলোচনা করবো, বাই দ্য ওয়ে, পলার ব্রাস। তো এটা দেখে নাও, এটা কিন্তু আমাদের পার্থ চ্যাটার্জি একেবারে ডিরেক্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, বুঝতেই পারছো, তার মানে বইগুলোকে বিশেষ করে জোর দিতে হবে তার। দিল্লি ইউনিভার্সিটির মাস্টার্সের 21-এ এসেছে আরও একটা কোয়েশ্চেন, সেটা কি বলছে দেখো, উইথ হুইচ অফ দ্য ফলোয়িং স্কলার্স অফ ন্যাশনালিজম ডাজ পার্থ চ্যাটার্জি লে আউট হিজ
disagreements on his book The Nation and Its Fragments, Colonial and Post-Colonial Histories. তো কার লেখা এখানে কি বলছে যে কোন জাতীয়তাবাদের কোন গবেষকের সাথে তিনি এখানে কি করছেন, পার্থ চ্যাটার্জি কি বলছেন, হুইচ অফ দ্য ফলোইং স্কলার্স অফ ন্যাশনালিজম ডাজ পার্থ চ্যাটার্জি লে আউট হিজ ডিসএগ্রিমেন্টস ইন হিজ বুক। অর্থাৎ পার্থ চ্যাটার্জির লেখা যে বইটি আছে দ্য নেশন অ্যান্ড ইটস ফ্র্যাগমেন্ট, কলোনিয়াল অ্যান্ড পোস্ট কলোনিয়াল হিস্ট্রিজ, এই বইয়ে তিনি কোন গবেষকের জাতীয়তাবাদের ধারণাকে তিনি এখানে এক প্রকার ডিসএগ্রিমেন্ট করেছেন, অর্থাৎ অসম্মতি প্রদান করেছেন। তো বেনেডিক্ট অ্যান্ডারসন, শুরুতেই গতকাল এটা দিয়েই শুরু করেছিলাম যে বেনেডিক্ট অ্যান্ডারসনের যে ইমাজিন কমিউনিটি যে ধারণা আছে সেই ধারণাটিকে তিনি চ্যালেঞ্জ করেছেন। ইমাজিন কমিউনিটি ধারণাটিকে বলবো না চ্যালেঞ্জ করেছেন, বরং বলা যেতে পারে তার এই ধারণাটিকে আলটিমেটলি তিনি যখন ইউনিভার্সাল বলার চেষ্টা করলেন তখন আলটিমেটলি তার একটা অবজেকশনের জায়গা উঠে আসলো যে ইউনিভার্সাল কী করে হতে পারে, কারণ সবার ন্যাশনালিজম তো একই রকমভাবে তৈরি হয়নি। ব্রিটিশরা তো এসে আমাদেরকে তাদের ন্যাশনালিজমটা খাওয়ানোর চেষ্টা করেছিল, এবং এটা ওরাও তো সেই সময় মিডিয়ার একটা ইনফ্লুয়েন্স ছিল, সমস্ত রকমভাবে তারা চেষ্টা করেছিল। প্রিন্ট মিডিয়া তো তখনও ছিল, কিন্তু প্রিন্ট মিডিয়াতে তখন কিন্তু আমরা দেখতে পাবো কি যে ওদের মতো করে ওদের ন্যাশনালিজমকে কিন্তু প্রমোট করতে পারেনি, বা এখানে আমরা দেখতে পাবো আমাদের মতো করে আমাদের ন্যাশনালিজম প্রমোটেড হয়েছে। সো ইউরোপ সেন্ট্রিক ন্যাশনালিজম নয়, বরং এখানে ইন্ডিজিনাস সেন্ট্রিক ন্যাশনালিজমকে প্রমোট হতে দেখেছি। কাজেই অ্যান্ডারসনের সেই আইডিয়াটা যে উনি যেটা বলেছেন সেটাই বাস্তবিক সত্য তা কিন্তু নয়, এখানে ন্যাশনালিজম কিন্তু অন্য রকমভাবে কিন্তু প্রমোটেড হয়েছে। সো এইগুলো আমরা সেখানে কিন্তু দেখতে পাবো। ওই ন্যাশনালিজমই সেখানে একই প্যাটার্নে সেখানে কিন্তু গড়ে ওঠেনি, অন্যরকমভাবে সেখানে ন্যাশনালিজম গড়ে উঠেছে। তো প্রিন্ট ক্যাপিটালিজমের বিরুদ্ধেও হয়েছে, বড় বড় আন্দোলনের মধ্য দিয়ে হয়েছে। প্রিন্ট ক্যাপিটালিজমের বরং বিরুদ্ধেও বলা যেতে পারে যে সেগুলো কিন্তু একটা প্রতিবাদ ছিল। তো আমাদের ন্যাশনালিজম মানে সেটা কিন্তু সবসময় যে ওই বইপত্র ছাপিয়ে হয়েছে সেই রকমভাবে নয়, বড় বড় আন্দোলন করেও কিন্তু এগুলো হয়েছে, এগুলো আমরা দেখতে পাবো। 11 নম্বর দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং থিঙ্কার্স ইজ কনসেপচুয়ালাইজড বাই পার্থ চ্যাটার্জি ইন হিজ ওয়ার্ক ন্যাশনালিস্ট থট অ্যান্ড কলোনিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড ডেরিভেটিভ ডিসকোর্স। তো এটাও দেখতে পাচ্ছ যে এখানে যে কি বলছে প্রশ্নটি, হুইচ অফ দ্য ফলোইং থিঙ্কার্স ইজ কনসেপচুয়ালাইজড বাই পার্থ চ্যাটার্জি ইন হিজ ওয়ার্ক ন্যাশনালিস্ট থট অ্যান্ড কলোনিয়াল ডিসকোর্স আর ডেরিভেটিভ ডিসকোর্স অ্যাজ দ্য মোমেন্ট অফ অ্যারাইভাল, অর্থাৎ পৌঁছানোর পর্যায়ে এসে পৌঁছেছে। তো পৌঁছানোর পর্যায়ে যখন হবে, জাতীয়তাবাদ যখন একেবারেই তার ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছে তখন সেটা হচ্ছে অ্যারাইভাল বলা হচ্ছে। তো এটা নেহেরু, গতকালই আলোচনায় আমাদের উঠে আসলো যে থার্ড ফেজটা হচ্ছে নেহেরু, যখন নেহেরুর হাতে যখন এটাকে এই ন্যাশনালিজমের আইডিয়াটিকে ইমপ্লিমেন্ট করার একটা জায়গা একটা কিন্তু ছেড়ে দেওয়া হলো, বা স্কোপ তার হাতে রয়েছে। তো তখনই এখানে কতগুলো প্রবলেম উঠে আসলো। তো ডেরিভেটিভ ডিসকোর্সের এই জায়গায় আমরা দেখতে পাবো যে এই ফেজে এসে নেহেরুর হাতে কিন্তু দায়িত্বটা ছিল, নেহেরুকে তিনি এখানে কিন্তু রেসপন্সিবল করেছেন। 12 নম্বর কোয়েশ্চেন দেখো, 12 নম্বর কোয়েশ্চেন বলছে পার্থ চ্যাটার্জি হ্যাজ কমেন্টেড দ্যাট দ্য লেটেস্ট ফেজ অফ গ্লোবালাইজেশন অফ ক্যাপিটাল উইল উইটনেস অ্যান এমার্জিং অপোজিশন বিটুইন। তো এমার্জিং অপোজিশনস, এটা রিপিট কোয়েশ্চেন, রাজস্থানে 2013 সালে এসেছে। তো মডার্নিটি অ্যান্ড ডেমোক্রেসি রিপিট আর করছি না এক্সপ্লেনেশনটা। পরের প্রশ্ন দেখো এখানে কি বলেছে, পার্থ চ্যাটার্জির নাম দিয়েছে, গুজরাটে এসেছে 2017 সালে, পার্থ চ্যাটার্জি দিয়েছে এবং বইয়ের নাম দিয়েছে। তো পার্থ চ্যাটার্জির সাথে বইয়ের নাম এখানে যেটা দিয়েছে সেটা একটু ইউনিক। এই ইউনিক বইটার নাম একটু ইউনিক। বিতে এখানে দেখো কি বলেছে, এখানে বিতে বলেছে, সিটা ঠিক হয়েছে, বিতে এখানে তোমাদের দেখো 1 ঠিক হয়েছে, দ্য কনসেপ্ট অফ ফান্ডামেন্টালিজম, না 3টা হয়েছে, সরি, দ্য প্রিন্সলি ইম্পোস্টার। ঠিক আছে, দেখো লিস্টে বই আছে কিনা, যদি না থাকে এটাকে নোট করে নাও, একটা আনকমন নাম। ঠিক আছে, প্রিন্সলি ইম্পোস্টার। তো পার্থ চ্যাটার্জি মানে এখানে প্রিন্সলি ইম্পোস্টার, এটা ভালো করে দেখে নাও। এখানে ডিটেলসে কি বলছে আমি যাচ্ছি না, আনকমন খুবই দরকার নেই। বা এরপরে যখন আমাদের এই আরও এখানে যে থিঙ্কার্সগুলো আছে যখন আলোচনা হবে, যেমন এখানে সুদীপ্ত কবিরাজ আছে, তখন আমি ডিটেলসে একবার বলে দেবো। এটা আপাতত শুধু এটা দেখে নাও। টেকনিক্যাল ইস্যুর কারণে খুব একটা বেশি আমি এক্সপ্লেনেশনগুলো লাগানোর সময় পেলাম না। কংগ্রেস সিস্টেম এখানে কি বলছে তোমরা জানো, কংগ্রেস সিস্টেম মানে সেটা তো রাজনী কোটারই হবে। কোয়েশ্চেন্সটা রিপিট হয়েছে, হায়দ্রাবাদের পিএইচডিতে এসেছে এটা 2021-এ। তো কংগ্রেস সিস্টেম মানে হচ্ছে এটা রাজনী কোঠারি। সাবলটান স্টাডিজ মানেই তো সেখানে বুঝতে পারছো যে পার্থ চ্যাটার্জি হবে। তো সাবলটান স্টাডিজ পার্থ চ্যাটার্জি, ঠিক আছে। তো এগুলো দেখে নাও। বাকি এখানে আমরা যখন সুদীপ্ত কবিরাজ আলোচনা করবো কোয়েশ্চেন্সটা আবার রিপিট হবে। তো দেখো আবার সেখানে কিন্তু একবারে স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্স করছে, আলাদা করে কিছু বলার নেই। সাবলটান স্টাডিজ কি সেটা গতকাল তোমাদের বলেছি, যারা ক্লাসটা করনি দিয়ে দেবো, এটা দেখে নিও। যে সাবলটান স্টাডিজ বেসিক্যালি ওই আর কি লেবার, তারপরে হচ্ছে ফার্মার্স, তারপরে হচ্ছে মহিলা এবং কাস্ট, এদেরকে নিয়েই কাজ করে, এদের উপরেই ফোকাস করে, এবং এদের যে হিস্ট্রি
এদের যে ডেভেলপমেন্ট, এদের যে এনথ্রোপোলজি, সেগুলোকে নিয়ে আলোচনা করছে, ডিসকাস করছে। এবং এদের আন্দোলনগুলিকে এক ধরনের পলিটিক্যাল সোসাইটির আন্দোলন বা পলিটিক্যাল সোসাইটি হিসেবে এদেরকে রিপ্রেজেন্ট করছে। এদেরকে দুটো সোসাইটি তিনি তৈরি করেছেন, একটা সোসাইটি পলিটিক্যাল, একটা হচ্ছে সিভিল। তো সিভিল সোসাইটিতে তিনি এডুকেটেডদের রেখেছেন, এলিটদেরকে রেখেছেন, আপার কাস্টদেরকে সেখানে রেখেছেন। আর যেটা পলিটিক্যাল সোসাইটি, সেই পলিটিক্যাল সোসাইটিতে তিনি এই যে নামগুলো আমি বললাম, যেটা হচ্ছে ওয়ার্কার বা লেবার, তারপরে হচ্ছে সেখানে মহিলা, তারপরে হচ্ছে সেখানে কাস্ট, এবং সেখানে হচ্ছে কিন্তু ফার্মার্স, এদেরকে তিনি রেখেছেন। তো সাবলটান স্টাডিজ মানেই সকল কিন্তু পার্থ চ্যাটার্জি চলে আসবে। তো 3-4 মিলে বা আরও অনেকে, 3-4 আরও অনেকে সহযোগীও ছিল। তো সেখানে আমরা রণজিৎ গুহর নাম দেখেছি, পার্থ চ্যাটার্জির নাম দেখেছি, গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের নাম দেখেছি। এরা কী করেছেন, সাবলটান স্টাডিজকে 1980s ডিকেডসে এসে এস্টাবলিশ করেছেন। সো এটা ভালো করে একটু দেখে নিও, নোটে এখানে দেওয়া আছে। হায়দ্রাবাদের পরীক্ষায় এসেছে 2020 সালে, এমফিলে এসেছে, দেখো এক্স অ্যান্ড ওয়াই, লিস্ট এক্স অ্যান্ড লিস্ট ওয়াই। রাজনী কোঠারিতে আমরা কি দেখতে পাচ্ছি, রাজনী কোঠারিতে আমরা আলোচনা করেছি প্রশ্নটি, স্টেট এগেইনস্ট ডেমোক্রেসি। তো রাজনী কোঠারি স্টেট এগেইনস্ট ডেমোক্রেসি। পার্থ চ্যাটার্জিতে এখানে হচ্ছে আমাদের দ্য পলিটিক্স অফ দ্য গভর্ন, দেখতেই পাচ্ছ, দ্য পলিটিক্স অফ দ্য গভর্ন। রুডলফ হচ্ছে মডার্নিটি অফ ট্র্যাডিশনস, এটা আমরা আলোচনা করলাম। তো মডার্নিটিতে হচ্ছে রুডলফ মডার্নিটি অফ ট্র্যাডিশনস, ভালো করে দেখলে তোমরা এটা আলোচনায় এসেছিল। তো এইগুলো দেখতে পাবে। এবং ক্রিস্টোফার জেফ্রি লোডার নামটাও আগে এসেছে আমাদের, এটা হচ্ছে ইন্ডিয়া সাইলেন্ট রেভলিউশনস। তো দেখে নিও, এগুলো বারবার রিপিট হচ্ছে, স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্স, আলোচনার বিশেষ কিছু নেই, এটা বুঝতেই পারছো যে কীভাবে করতে হবে। এখানে দেখো প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাস্টার্সের এন্ট্রান্সে এসেছে রাজনী কোঠারি, এটা 2017 সালে এসেছে। তো রাজনী কোঠারি আলোচনা হয়েছে প্রশ্নটি। তো রাজনী কোঠারি বললেই এখানে চলে আসবে কি, পলিটিক্স ইন ইন্ডিয়া রাজনী কোঠারি। তো রাজনী কোঠারি যেটা 1970s ডিকেডসে তার বইটি, 70-এর দিকে তার বইটি প্রকাশিত হলো, 73-তে যেটা তার প্রকাশিত হয়েছিল, 73-তে না 72-এ বোধ হয়, না 70-তে 1970-তে তার প্রকাশিত হয়েছিল। তো রাজনী কোঠারি। পার্থ চ্যাটার্জি যদি বলে তাহলে হচ্ছে এখানে নেশন অ্যান্ড ইটস ফ্র্যাগমেন্ট, আবার রিপিট কোয়েশ্চেন্স, বারবার একই বইয়ের নাম জানতে চাইছে। বিপিন চন্দ্রের নামটা দেখে নাও এখানে, আর পলাশ ব্রাসের নাম দেখে নাও, এটা পলাশ ব্রাস আলোচনা করতে গিয়ে আবার রিপিট হবে, তখন তোমরা পাবে। স্ট্রেট ফরওয়ার্ড, দেখো এখানে এক্সপ্লেনেশনগুলো দিয়ে দিয়েছি। রাজনী কোঠারি পাবলিকেশন হয়েছে 1970-তে, পলিটিক্স ইন ইন্ডিয়া। পার্থ চ্যাটার্জি নেশন অ্যান্ড ইটস ফ্র্যাগমেন্ট পাবলিশ হয়েছে 1993-তে। বিপিন চন্দ্র কমিউনালিজম ইন মডার্ন ইন্ডিয়া পাবলিশড হয়েছে 1984-এ। আর হচ্ছে পল আর ব্রাস পলিটিক্স অফ ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স পাবলিশড ইন 1990। তো ভালো করে এই জিনিসগুলো দেখে নাও, গুরুত্বপূর্ণ সব নাম। 17 নম্বর কোয়েশ্চেন চলে আসে। 17 নম্বর কোয়েশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ অফ বুকস ইজ অথার্ড ইজ ইন ইনকারেক্ট ম্যাচ। তো ইনকারেক্ট ম্যাচ, এটা যেমন তোমরা অনেকে দেখলাম যে অন্ধের মতো করেছো, যে তোমরা ধরেই নিয়েছো যেটা হচ্ছে পার্থ চ্যাটার্জির কোয়েশ্চেন, তো পার্থ চ্যাটার্জিটাই ভুল হবে। এটা করছো কিছু জন, এই বোকামোগুলো, এগুলো করবে না। আমি তোমাদের বারবার বলছি কোয়েশ্চেন্স পড়তে সময় দাও, ঠিক আছে? যারা ভুল করেছো তাদেরকে এই জায়গাতে সচেতন হতে হবে। পরীক্ষার হলেও কিন্তু এই সাইকোলজিটাই কাজ করে। পরীক্ষার হলে গিয়েও তুমি একটা পড়ে সবগুলো পড়ে আসার চেষ্টা করো না, একটা পড়বে কেন, সবগুলোই পড়ো, সময় আছে তো সবগুলোই পড়বে। এবং যদি তোমার জানা থাকে তাহলে ওই একবারই দেখলে হবে, বারবার পড়তে হবে না আর, কিন্তু একবার অ্যাটলিস্ট দেখতে হবে, তোমাকে পড়তে হবে, তো এটা করবে। যাই হোক, সুদীপ্ত কবিরাজ দেখতে পাচ্ছ আনহ্যাপি কনসিয়াসনেস, এর আগেও বইটাকে রিপিট হতে দেখলাম আমরা, এটা সুদীপ্ত কবিরাজ যখন পড়াবো তখন ডিটেলসে বলবো। অতুল কোহলি এখানে দেখো কি বলছে, দ্য বার্ডেন অফ ডেমোক্রেসি। সুনীল খিলনানি দ্য আইডিয়া অফ ইন্ডিয়া, এর আগেও বইটা রিপিট হলো, তোমরা দেখলে। পার্থ চ্যাটার্জি আই অ্যাম দ্য পিপল, এই বইটা তিনি লিখেছেন, দেখো ওখানে কিন্তু লিস্টে রয়েছে। তো এগুলো ভালো করে দেখে নাও, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ সব বইয়ের নাম। গুজরাটে এটা 2021 সালে যেহেতু এসেছে, এটাও তোমাদের বলেছিলাম যে গুজরাটের যেগুলো কোয়েশ্চেন্স লেটেস্ট যেগুলো এসেছে 21, 22, 23, 24, সেগুলো কিন্তু নেটে কিন্তু রিপিট হবে, এবং তোমরা কমন পেয়ে গেছো, এটা যা বলেছি সেটা মিলেওছে, কাজে এটা কিন্তু খুব ভালো করে দেখে নাও। গুজরাটের কোয়েশ্চেন্স মানে আগামী নেটে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। 18 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে। 18 নম্বর কোয়েশ্চেন বলছে গুজরাট স্টেটে 19-এ এসেছে এটা। রুডলফ যেহেতু আলোচনা করেছি তখন নিশ্চয়ই এটা তাহলে এসেছে। তো রুডলফে আলোচনা করতে গিয়ে আমরা এখানে এটা পেয়েছি, কিন্তু এখানে তোমরা পার্থ চ্যাটার্জি নামটা শুধু দেখে নাও। এই কোয়েশ্চেনটা আমি তোমাদের আরেকবার পরে দেখবো, হাফজা আলামি তোমাদের পড়াবো, তখন তোমাদের বলবো। স্টেট অ্যাজ চিফ অ্যালোকেটেড অ্যান্ড ফ্যাসিলিটেটর অফ রিসোর্স অ্যামং সোশ্যাল গ্রুপস। তো পার্থ চ্যাটার্জি এখানে স্টেটকে রেসপন্সিবল করেছে, স্টেটই সমস্ত কিছু কি করবে, প্রদান করবে। চিফ অ্যালোকেটর অর্থাৎ অ্যালোকেট করবে, অর্থাৎ বরাদ্দ করবে, মুখ্য বরাদ্দকারী হচ্ছে স্টেটই বিভিন্ন ফেসিলিটিসগুলো, এবং রিসোর্স যেগুলো আছে, বিভিন্ন সম্পদ যেগুলো আছে, ফেসিলিটেটস রিসোর্স যেগুলো আছে সেগুলো।
তো সেগুলো বিভিন্ন সামাজিক গোষ্ঠী যেগুলো আছে তাদের মধ্যে কিন্তু প্রপারলি সেগুলো ডিস্ট্রিবিউট করবে বা অ্যালোকেট করবে, এটা কিন্তু স্টেটের কাজ। তো এটা পার্থ চ্যাটার্জি এই আইডিয়াটির সাথে যায়। বাকিগুলো দেখে নিও। হামজা আলাবির নামটা খুব গুরুত্বপূর্ণ, কম্পারেটিভ পলিটিক্সে বারবার নামটি জানতে চাই। তো ভালো করে দেখে নাও, এটা কিন্তু রিপিট হতে পারে হামজা আলাবি, ঠিক আছে? তো শেষ 18টাই কোয়েশ্চেন আছে তোমাদের। আমি সাবলটান স্টাডিজের কোয়েশ্চেনগুলো দেখতে বলেছিলাম, কিন্তু তোমরা সলভই করোনি। তো যেহেতু সলভ করোনি, আমি আপাতত আর করছি না ওগুলো। সাবলটান স্টাডিজেও 5-7টা কোয়েশ্চেন, 7টার মতো প্রশ্ন আছে। দেখলাম তোমরা অনেকেই করোনি, কিন্তু সাবলটান স্টাডিজের কোয়েশ্চেন্সগুলো কিন্তু সলভ করতে হবে, ঠিক আছে? তোমরা অনেকেই করোনি। তো সাবলটান স্টাডিজের কোয়েশ্চেন্সটা কিন্তু সলভ করতে হবে, এটা কিন্তু ভালো করে দেখে নাও, ঠিক আছে? এটা ভালো করে দেখে নাও, ঠিক আছে? এটা ভালো করে দেখে নাও, এই আর কি। আর বিশেষ কিছু বলার নেই, এতটুকুই। বলো এবার যদি কিছু জানার থাকে, বোঝার থাকে। বলো কিছু যদি জানার থাকে, বলো কি বলছো, কি জানতে চাইছো? দাদা আমি কালকে কোশ্চেন গুলো সলভ করলাম, কিন্তু কোনো স্কোর দেখতে পেলাম না, কোনটা ঠিক হয়েছে না হয়েছে কিছুই বুঝতে পারলাম না। কখন করেছিলে? বাকিদেরও কি তাই? বাকিদেরও তাই? রাত্রের দিকে করেছিলাম আমি। বাকিদেরও কি তাই হয়েছে? স্কোর দেখা গেছে কি যায়নি? কারণ ক্লাসটা না দেখতে স্যার দেখা পেরেছিলাম। যাচ্ছে, আমি তো রাত্রের দিকেই করেছিলাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে তুমি যখন করেছো তখন প্রবলেম চলছিল একটা, তখন আমি ওটা কারেকশনের কাজ করছিলাম, ঠিক আছে? ওটা কারেকশনের কাজ করছিলাম আমি। আচ্ছা তো এই আর কি, ঠিক আছে? এটা কারেকশনের কাজ ঠিক আছে। করছিলাম আমি, এই আর কি। ঠিক আছে, তাহলে আর কিছু বলার নেই আপাতত। আজ আমারও একটু আজকে তাড়া আছে। আজকে এতটুকুই থাকলো। আগামীকালকের ক্লাসটা হতে পারে, আগামীকালকের ক্লাসটাই লাস্ট ক্লাস হবে। তারপরে আমাদের পুজোর পর আগামী 14-15 তারিখ নাগাদ আমাদের আবার ক্লাস হবে। এই মাঝে কোনো ক্লাস নেই এখন। পুজোটা ভালো করে কাটাও, কারণ আবার পুজোর পরে তোমাদের অনেকটা সময় পড়াশোনা করতে হবে নেট সেটের জন্য। সো একটু নিজেকে এখন একটু অন্য ব্যতিক্রমী জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করো, দেখো বেটার কিছু হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। কিছু বলছো সায়ন্তন? স্যার বলছি, আপনি কোন ইয়ারটা যখন সলভ করতে বলেন আমার তখন নেটওয়ার্ক ইস্যু হয়েছিল, শুনতে পাইনি। 2007। এখন না, আমি বলে দেবো, ইনফর্ম করে দেবো। তো ওটা সলভ করবে প্রত্যেকে। 2007 Okay, সালের sir. কোয়েশ্চেন, ওকে স্যার। ঠিক আছে? 2007 সালের কোয়েশ্চেন। চলো ঠিক আছে তাহলে, গুড নাইট।